আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের আর্থিক বিবরণীর একটা পাঠ করব, রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী। যে কোনো নামে থাকতে পারে, রক্ষিত আয় বিবরণী থাকতে পারে, সংরক্ষিত আয় বিবরণী থাকতে পারে। এটা একদমই নতুন টপিক মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নতুন টপিক না। আমরা প্রথম পত্রে যে আর্থিক বিবরণীটা করছিলাম সেখানের মধ্যে কি ছিল, মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী সংরক্ষিত আয় বিবরণী সেম লজিকে কাজ করে। মালিকানা সত্ত্ব হচ্ছে একক ব্যবসা যেগুলো আছে, একক মালিকানা যে ব্যবসাগুলো আছে সেগুলোর যেই মালিকানা যে সত্ত্বটা সেটা নিয়ে আমরা কাজ করি। আর দ্বিতীয় পত্রে আমাদের একক মালিকানা ব্যবসাগুলো আসে না, আমাদের হচ্ছে একটা কোম্পানি হিসাব রাখতে হয়। তো কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির যে মালিকানা সত্ত্বের মতো করে যে কাজটা হয় সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। আমরা ওই লজিকেই করার চেষ্টা করব। যেমন মালিকানা সত্ত্ব বিবরণীতে তোমরা কি করতা বলো তো? প্রথমে কি লিখতা? প্রথমে মূলধন, মূলধনের সাথে কি করতা? নিট মুনাফা যোগ করতা। এরপরে ওকে, নিট মুনাফা যোগ করে তারপরে যা হইতো এটা থেকে কি বাদ দিতা? উত্তোলন বাদ দিতা, তাই তো? ওকে, তা বাদ দিলে যেটা পাইতাম সেটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। তো আমরা মালিকানা সত্ত্ব যে লজিকে করছি এটা সেম লজিকে করব। এখানে আমাদের ছোট ব্যবসা যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা মালিকের যে টাকা পয়সা ব্যবসায় বিনিয়োগ করে সেটাকে আমরা কি বলি? মূলধন। এখানে আমরা শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজে অঙ্কটা করবো। শেয়ার হোল্ডার পার্সেন্টেজে একটা টাকা দেওয়া থাকে, ওই টাকাটা সংরক্ষণ করা হয়, রিটার্ন আর্নিং বলে ইংরেজিতে এটাকে। তো রিটার্ন আর্নিং এর একটা পার্ট প্রথমে দেওয়া থাকবে, তোমার প্রশ্নে দেওয়া থাকবে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্ধৃত নামে থাকবে। এই সংরক্ষিত আয় ব্যয় বিবরণীর প্রারম্ভিক উদ্ধৃত যেটা সেটা হচ্ছে আমাদের মূলধন মতো মনে করবে, তুমি মূলধনের মতো করে কাজ করতে হবে। এরপর আমরা এখানে কি করতাম? যোগ নিট মুনাফা। এখানেও সেম জিনিস, আমরা মুনাফাগুলোই যোগ করব। কিন্তু যেহেতু এটা শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ আমরা কাজ করবো, সো এটা শুধুমাত্র নিট মুনাফা নামে থাকবে না, নিট মুনাফা একটা থাকবে, মানে আমরা যেহেতু বিশদায় বিবরণী আগে করে ফেলবো, একটা নিট মুনাফা পাবো না আমরা, ওই নিট মুনাফাটা আমরা এখানে লিখবো। এছাড়া আর কোনো এই রিলেটেড কোনো মুনাফা আছে কিনা, মানে নিট মুনাফাই আমাদের ডিরেক্ট মুনাফাই, কিন্তু ইনডাইরেক্টলি কিছু মুনাফার মতো তো হয়ে তহবিলটা বাড়তে পারে, আমরা এখানে তহবিল হিসাব করবো তহবিল বাড়ছে কিনা। যেমন হচ্ছে আমি আয়কর দিছি, এটা তো চলে গেছে, কিন্তু মাঝে মাঝে কি হয় আয়করটা রিটার্ন দেয়, তো রিটার্ন দিলে তোমার কি হবে? তহবিল বেড়ে যাবে না? ধরো তুমি ইনকাম ট্যাক্স জমা দিচ্ছ 10,000 টাকা, এখন 10,000 টাকার মতো 2,000 টাকা যে কোনো কারণে, অনেক কারণ থাকতে পারে, কারণগুলো পরে বলবো, 2,000 টাকা আমাদের রিটার্ন আসছে, তো রিটার্ন আসলে কি আমার তহবিলটা আরো বেড়ে গেল না? এই জন্য আমরা এটা লাভ না, কিন্তু লাভের মতো করে আমরা কি করতে হয়? যোগ করতে হয়। আগে যদি কি আসে? ফেরত আসে, রিটার্ন আসে, মনে থাকবে। এবার আরেকটা আইটেম হচ্ছে দাবিহীন লভ্যাংশ। কি লভ্যাংশ? দাবিহীন লভ্যাংশ। একটা কথা মনে রাখবা, যত লভ্যাংশ আছে সবগুলো বিয়োগ দিয়ে যাবে, কোথায়? মাইনাস হবে। শুধুমাত্র একমাত্র লভ্যাংশ নাম যেটা, সেটা হচ্ছে কি দাবিহীন লভ্যাংশ। দাবিহীন লভ্যাংশটা এখানে আসবে। দাবিহীন লভ্যাংশের অবলোপন, এই কথাটা আমি লিখি, অবলোপন। দাবিহীন লভ্যাংশ জিনিসটা কি? দাবিহীন লভ্যাংশ হচ্ছে মাঝে মাঝে শেয়ার হোল্ডাররা কিছু তাদের লাভের অংশ, আগের লাভের অংশ সেটা দাবি করে না, দাবি ছেড়ে দেয়। তো যখন দাবি ছেড়ে দেয়, ধরো তুমি একটা কোম্পানি নিলা, এখন এই কোম্পানি তোমার শেয়ার হোল্ডারদের মধ্যে টাকা পয়সা লভ্যাংশগুলো বন্টন করে দিচ্ছে, কিছু শেয়ার হোল্ডার ওই লভ্যাংশের মধ্যে আর টাকার দাবি করলো না, তাহলে আলটিমেটলি কি হলো? যখন দাবি করলো না, মানে ওরা টাকাগুলো নিল না, এটা তোমার তহবিলটা আবার বেড়ে যায় না? তাহলে তহবিল বেড়ে যায় মানে কি আমাদের এই তহবিলের সাথে আমরা কি করে দিব? এর জন্য যোগ। আর অবলোপন কথাটা কেন লিখি? ওই যে অনেকটা একটা বড় একটা অ্যামাউন্ট থাকলো, ওটারে আমরা প্রত্যেকটা বছর হিসেব করে আলাদা আলাদা করি, এজন্য নামটা হবে কি? দাবিহীন লভ্যাংশের সাথে কি আসবে? অবলোপন। তাহলে আমাদের সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্ধৃত আমরা প্রথমে লিখবো, এটার সাথে আমরা কি যোগ করবো? 3টা আইটেম যোগ করবো, নিট মুনাফা, আয়কর ফেরত, আর হচ্ছে কি লাভহীন লভ্যাংশের অবলোপন। ক্লিয়ার ব্যাপারটা? আর মাঝে মাঝে হয়তো তোমার 3টার মধ্যে একটা থাকলো বা 2টা থাকলো, কিন্তু তোমার আইটেম আসবে কয়টা? 3টা। আমরা যেভাবে চাপ দেখাচ্ছি ঠিক এভাবে মনে রাখো। তুমি চাইলে বারবার করে যোগ লিখতে পারো, অথবা যোগ লিখে এভাবে লেখা যাবে, কোনো সমস্যা নেই। এবার আমরা বাদ দিব। আমরা মূলত এখানে যদি আমি অনেকগুলো আইটেম দেখছি, তোমরা অনেকগুলো আইটেম মনে করো না, ওই যে আগের মতো কনসেপ্ট, আমাদের কি করতে হয়? উত্তোলন বাদ দিতে হয়। উত্তোলন জিনিসটা কি? উত্তোলন হচ্ছে কি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যে কাজগুলো করে। তো আমরা জেনারেলি একক মালিকানা ব্যবসাগুলো মালিক থাকে একজন, তো উনি যে টাকা উঠায় এটাই ওনার জন্য কি? উত্তোলন। কিন্তু যৌথ মূলধনী কোম্পানি যেহেতু মালিক একজন থাকবে, অনেক শেয়ার হোল্ডার থাকবে, এই জন্য শেয়ার হোল্ডারের পার্সেপ্টিভ দিয়ে উত্তোলন আর একটা নামে নাই, উত্তোলনের অনেকগুলো নাম হয়ে গেছে, অনেক ভাগে ভাগ হয়ে গেছে উত্তোলন গুলা। তো আমরা বেসিকলি 3টা পার্ট থাকবে মাইনাসে দিয়ে। কয়টা পার্ট? 3টা। যদিও তোমরা অনেকগুলো নাম দেখতেছো, আমরা নামগুলো ডিটেল লিখছি, কিন্তু তোমরা মনে রাখবা 3 ভাবে থাকবে। একটা হচ্ছে তোমরা এই 3টা দিয়ে একটা মনে রাখো, মানে লভ্যাংশ। কি লভ্যাংশ? কি বাদ যাবে? লভ্যাংশ বাদ যাবে। আচ্ছা, তারপর আমি এখানে লিখে দিই 3টা বাদ যাবে। কয়টা পার্ট? 3টা। লভ্যাংশ বাদ যাবে, আর কি বাদ যাবে? যে কোনো তহবিল বললে বাদ যাবে। কি বললে? তহবিল, যে কোনো তহবিল, আমি ডিটেল এখানে দেখাচ্ছি, তহবিল হলে বাদ যাবে। আরেকটা বাদ যাবে হচ্ছে তোমার আয়কর। কি বাদ যাবে?
আয়কর, ওখানে হচ্ছে আয়কর ফেরত, সেটা ওই উল্টা লজিকের কারণে আমরা যোগ দিচ্ছি, কিন্তু মূলত আয়করটা কি হবে, বাদ যাবে। তুমি চিন্তা করো আয়কর কেন বাদ যাবে, কারণ তুমি ইনকাম ট্যাক্স দিছো, তোমার টাকা কমে গেছে না, নিজের ইনকাম না, ওই যে উত্তোলনের মতো কিনা, মালিকের নিজের কিনা, এই জন্য আয়কর কি হবে, বাদ যাবে। এরপর লভ্যাংশ কেন বাদ যাবে, লভ্যাংশ মানে লাভ। তুমি আমার মনে করি না স্যার লাভ হয়েছে, লাভ হইলে তো যোগ হওয়ার কথা, ওই যে একটাই বললাম দাবিং লভ্যাংশ অবলম্বনটা যোগ হবে, এছাড়া যত লভ্যাংশ আছে সবগুলো কি হবে, বাদ যাবে। কেন বাদ যাবে, কারণ লভ্যাংশ জিনিসটা হচ্ছে তুমি ব্যবসায়ের হিসাব করতেছো, তুমি কিন্তু তোমার শেয়ার হোল্ডারদের হিসাব করতেছো না। তাহলে শেয়ার হোল্ডারদের যখন তুমি লভ্যাংশটা দিয়ে দিছো, তোমার টাকা কমে যাবে না, তো টাকা কমে যাওয়ার কারণে তোমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। ক্লিয়ার? ওকে, এখন লভ্যাংশের মধ্যে আমাদের কি কি লভ্যাংশ আছে, একটা হচ্ছে ডিরেক্ট নামে থাকতে পারে লভ্যাংশ প্রদান, রেয়া মিলে থাকবে, আমরা লিখে ফেলবো। এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ থাকবে, কি লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা কি, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে মাঝে মাঝে কি হয়, ব্যবসায় মোটামুটি যখন অনেক লাভটা হয়, অনেক লাভটা হইলে তখন ব্যবসা থেকে ব্যবসার মালিক পরিষদ একটা সিদ্ধান্ত নেয় একটা নির্দিষ্ট সময়ে শেয়ার হোল্ডারদের কিছু এক্সট্রা লাভ দিবে, এটাই কি বলে অন্তর্বর্তীকালীন। এই যে কালীন মানে সময়, মানে একটা নির্দিষ্ট সময়ে বা অনির্দিষ্ট সময়ে একটা লাভ দেয়, এটাকে কি বলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তাহলে লাভ দিবা, টাকা কমে যাবে না, শেয়ার হোল্ডারদের লাভ দিবা। এরপর আরেকটা নাম কি ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ, যে নামই থাকুক একই কথা, মানে মাঝে মাঝে শেয়ার হোল্ডারদের প্রস্তাবিত ঘোষণা করে যে আমার লাভ 10, যদি 1 লাখ টাকা হয় 1 লাখ টাকার উপর 10% আমি শেয়ার হোল্ডারদের লাভ দিব, মানে একটা এক্সট্রা লাভ ঘোষণা করে, এটাই কি বলে ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, লভ্যাংশ প্রদান আর অন্তর্বর্তী লভ্যাংশ এগুলো আমাদের রেয়া মিলে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে, রেয়া মিলে প্রশ্ন ডিরেক্ট লেখা থাকবে, এগুলো আমরা করতে গেলে দেখবো, তারপর আমি তোমাদের এখনো বলে দিচ্ছি। লভ্যাংশ প্রদান অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কোথা থাকবে, রেয়া মিলে দেওয়া থাকবে। আর ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ যেটা, এটা রেয়া মিলে থাকে না, এটা কোথায় থাকে, সমন্বয়ে থাকে। কোথায়, সমন্বয়। সমন্বয় কি না কিভাবে থাকবে, তোমাকে বলা থাকবে ঘোষণাকৃত লভ্যাংশ 5% নিট মুনাফার উপর, দুইটা ভাবে করতে পারে, একটা নিট মুনাফারও হইতে পারে, শেয়ার হোল্ডারের উপরে হইতে পারে। কি বললাম, নিট মুনাফার উপরে ধরতে হইতে পারে, শেয়ার হোল্ডার প্রশ্নে বলা থাকবে, সমন্বয় বলা থাকবে। যদি বলে শেয়ার হোল্ডারদের 10% ঘোষণা লভ্যাংশ ঘোষণা করছে, তাহলে শেয়ার হোল্ডার তোমার যদি 5 লাখ হয়, 5 লাখে 10% যেটা সেটা এখানে আসবে। যদি বলে নিট মুনাফার উপর 10%, তাহলে নিট মুনাফা যে টাকা হয় ওই টাকা 10%। ক্লিয়ার ব্যাপারটা, তাহলে এটা সমন্বয় থাকতে হবে। এরপর আমাদের আরেকটা আইটেম হচ্ছে, তাহলে আমাদের লভ্যাংশ তো ক্লিয়ার সবাই, লভ্যাংশগুলো আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। শুধুমাত্র একটা লভ্যাংশ যোগ, সেটা হচ্ছে কি দাবিং লভ্যাংশের অবলম্বন। এরপর আমরা কি করবো, যে কোনো তহবিল, তহবিল বললেই তুমি কি করবা, বাদ দিবা। কেন বাদ দিই, ধরো আমার কোম্পানির লাভ হয়েছে 5 লাখ টাকা, এখন আমি তহবিলে, একটা তহবিল আমার থেকে 10,000 টাকা চাইছে, যে কোম্পানির ম্যানেজারের কাছে চাইছে যে আপনার আমাদের তহবিল 10,000 টাকা দান করে, আমি দিয়ে দিলাম, তাহলে আমার সংরক্ষিত যে টাকাটা এটা কমবে না বাড়বে, কমবে, এই জন্য আমি কমাই দিলাম, সিম্পল লজিক। তাহলে আমাদের যত তহবিল আছে সবগুলো কি হবে, ট্রানজিট বাদ যাবে। এখন কি কি তহবিল থাকে, একটা তহবিল হচ্ছে সঞ্চিত তহবিল, কি তহবিল, সঞ্চিত তহবিল স্থানান্তর করো, অথবা সাধারণ নামও থাকতে পারে, সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করো। ক্লিয়ার ব্যাপারটা, লেখা থাকবে সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 টাকা স্থানান্তর করো, 20,000 টাকা স্থানান্তর করো, এটা বলা থাকে। কোথায় বলা থাকে, সমন্বয়, এটা কোথায় বলা থাকে, সমন্বয় বলা থাকে, সাধারণত সমন্বয় থাকে এটা। এরপর লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করো, এটাও সেম বলা থাকবে, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করো, পেনশন তহবিলে স্থানান্তর করো, বোনাস তহবিলে স্থানান্তর করো। নাম নিয়ে তোমরা কনফিউশনে থাকো না, এখানে অনেকগুলো নাম লিখে তোমরা আবার মুখস্থ করতে চাও না। তোমাদের টপিক হচ্ছে কয়টা, তিনটে টপিক আমাদের মাইনাসের দিকে থাকবে, লভ্যাংশ, আর যে কোনো তহবিল হতে পারে, আর কি থাকতে পারে, আয়কর। আচ্ছা, এবার আয়কর নিয়ে কথা বলি, আয়কর নিয়ে একবার বলছি আবার বলি, আয়কর আমাদের আসবে, তবে একটু খেয়াল রাখতে হবে, আয়কর সঞ্চিতি দেওয়া থাকলে সেটা আবার কি হবে, বাদ যাবে। আয়কর হোক আর আয়কর সঞ্চিতি হোক, যেটাই হোক, দুইটাই আমাদের রেয়া মিলে দেওয়া থাকবে, সমন্বয় না। কোথায় থাকবে, রেয়া মিলে। সাপোজ তোমার রেয়া মিলে ডেবিট দিকে থাকবে আয়কর, আর আয়কর সঞ্চিতি থাকবে কোথায়, ক্রেডিট দিকে। ধরো তোমার লেখা থাকলো রেয়া মিলে ডেবিট দিকে আয়কর 5,000 টাকা, কত টাকা, 5,000 টাকা, আর আয়কর সঞ্চিতি রেয়া মিলে ক্রেডিট দিকে দেওয়া থাকলো 2,000 টাকা, তাহলে তুমি কি করবে, 5,000 বিয়োগ 2,000। তুমি চাইলে ঘর 3টা করতে পারো, ঘর যদি 3টা করো তাহলে আয়কর এখানে একটা 5,000 লিখবা, আবার বাদ দিবা। ক্লিয়ার ব্যাপারটা। আবার এটা আরেকটা ফরম্যাট আছে, তোমরা ওই এত ফরম্যাটে যাওয়ার দরকার নেই, তারপর তোমাদের বলে দিই যাতে দেখলে কনফিউশন না তৈরি হয়। অনেক সময় আয়কর ধরো আমার 5 টাকা, সাপোজ আয়কর কয় টাকা, 5 টাকা, আয়কর সঞ্চিতি যদি 6 টাকা হয়, তাহলে মাইনাস ফিগার আসে না, তো মাইনাস ফিগার আসলে কোনো সমস্যা নেই, হিসাব তো ক্যালকুলেটর করবে। তারপরেও অনেক অঙ্কে অনেকে কি করে, বা অনেক বইতে কি করে, বা অনেক টিচারে কি করে, যদি আয়কর সঞ্চিতি আয়কর থেকে বড় হয়, তখন আয়কর সঞ্চিতি এখানে না দেখে এখানে দেখা দেয়, কোথায় দেখা যায়, যোগের দিকে দেখা যায়, ওই ঘুরি ফিরি ব্যালেন্স একই কথা। বাট তোমরা এত কিছু মনে রাখার দরকার নেই, এত কিছু মনে রাখতে পারবা না। আমি তোমাদের বলি প্লাস অ্যামাউন্ট হোক মাইনাস অ্যামাউন্ট হোক, বেশি কম তোমার দরকার নেই, কাজ করবে ক্যালকুলেটর। তোমরা এভাবে করবা, আয়কর লিখবা, তারপর কি করবা, আয়কর সঞ্চিতি বাদ দিবা। ক্লিয়ার, তাহলে ক্লিয়ার কিনা তানভীর?
ওকে, তাহলে আমাদের এরপরে ওই যে আমাদের উপরে যে দুইটা যোগ করছি, যোগের থেকে এই তহবিল আর লভ্যাংশ আয়কর সহ মানে আমাদের বিয়োগের যে মাইনাসের যে আইটেমগুলো আছে এগুলো আমরা বাদ দিব। বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্ধৃত। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমি কনসেপ্টটা আবার বলি। আমাদের কনসেপ্ট আগের মতোই, মূলধনের সাথে নিট মুনাফা যোগ উত্তোলন বাদ। কিন্তু এখন নিট মুনাফার অনেকগুলো পার্ট আছে, উত্তোলনের অনেকগুলো কি আছে পার্ট আছে। আর মূলধনটা কি নাম থাকবে? সংরক্ষিত আয় ব্যয়ের প্রারম্ভিক উদ্ধৃত, যেহেতু আমাদের যৌথ মূলধনী কোম্পানি। আর আমাদের আয়ের দিকে মানে মুনাফার কয়টা অংশ? একটা ডিরেক্ট মুনাফা তো আছেই, আবার আয়কর ফেরত যদিও মুনাফা না, কিন্তু যেহেতু রিটার্ন আসছে টাকাটা বাড়ছে, এই জন্য আমরা এটাকে মুনাফার মতো করে যোগ করে দিব। ওকে, আর দাবিং লভ্যাংশের অবলোপন, যেহেতু দাবি লভ্যাংশ যেটা সেটা দাবি করে নাই, এর জন্য দাবিং লভ্যাংশ এখানে আসবে। বুঝা গেছে? আবার আরেকটা ব্যাপার আছে, এখানে অনেক সময় তোমরা দাবিং যোগ করো। দাবিং আমি কি বলছি? যোগ করতে। অনেক সময় তোমরা এটা দেখতে দেখতে সবসময় যোগ করে দাও। অনেক সময় লেখা থাকে অদাবি, কি লেখা থাকে? অদাবি। তো তাহলে অদাবি হলে কি যোগ করবা? কি করবা? বিয়োগে দিবে। আমি ধরো এখানে লিখি নাই, কিন্তু এটা তো লিখে দিছি যে কোনো তহবিল হলে কি হবে? বাদ যাবে। লভ্যাংশ হইলে কি হবে? বাদ যাবে, শুধুমাত্র দাবিং লভ্যাংশ ছাড়া। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আর মাইনাসের দিকে আমরা অনেকগুলো নাম লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আইটেম কয়টা? তিনটা। লভ্যাংশ, যে কোনো তহবিল, আর হচ্ছে কি আয়কর। তানজিদ ক্লিয়ার? আয়করের সঞ্চিতি আবার আয়কর থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। আয়করটা একটু কাজ থাকতে পারে যদি সঞ্চিতি থাকে। আর এছাড়া যে লভ্যাংশই হোক, দাবিং লভ্যাংশ ছাড়া যে কোনো তহবিল হোক এখানে আসবে। ক্লিয়ার কিনা? এটা মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারের জন্য। আর এটার মধ্যে স্টুডেন্টদের চরম সমস্যা থাকে, আশা করি তোমরা বুঝছো।